এখন অনেকটাই সময় হয়ে গেছে, সকাল থেকে সময় করতে পারিনি, প্রায় 1:30 বাজে। তো ঠাকুরঘর থেকে শুরু করলাম। গুরু পূর্ণিমার দিন আপনাদেরকে একটু ঠাকুর দর্শন করাই, আর আমার গুরুর দর্শন করুন। তো এই হচ্ছে আজকে গুরু পূর্ণিমার দিনের ঠাকুরের পুজোর। আজ বৃহস্পতিবার, তার সাথে পূর্ণিমা, গুরু পূর্ণিমা, মানে অনেক কিছু। তো যতটুকু সাধ্য মতন চেষ্টা করা হয়েছে, আর পুজোও হয়েছে। মাই করছে পুজো, আমি পুজো করতে আসছি না, কেননা এই কয়েকদিন মায়ের খুব ইচ্ছে হয়েছে ঠাকুর পুজোর জন্য। তো আসে, ঠিক আছে, পুজোটাও করুক, মন ভালো থাকবে। আগেই তো বলেছি আপনাদেরকে যে বয়স্ক মানুষদের একটু তার কথার গুরুত্ব দেওয়া, তাকে একটু বোঝা, এটুকু খুবই দরকার আমাদের সকলের। তো চেষ্টা করি যতটুকু পারি। আর আজকে পূর্ণিমার দিনে অনেক কিছুই জোগাড় করা হয়েছিল, ফল মিষ্টি, যতটুকু সাধ্য মতন করেছিলাম। মা সব দিয়েছেন, ঠাকুরকে নিবেদন করা হয়েছিল, সে প্রসাদ পাওয়াও হয়ে গেছে আমাদের। গোপুসোনাও বসে আছে, দেখো গোপুসোনা স্নান করেছে। পূর্ণিমায় বিশেষ করে স্নান হয়ই, অন্য দিনেও হয়, আর পূর্ণিমার দিনেও হয়ে থাকে। তো খাওয়া দাওয়া চলুন দেখাবো আজকে খাওয়া দাওয়া কী ব্যাপার, কি রান্না হয়েছে। আকাশটা কিন্তু আজকে অনেক ভালো, সকালবেলায় একটুও বুঝতে পারিনি, সকালবেলাটা একটুও বোঝা যায়নি। ঘুম থেকে উঠেছি যখন, উঠেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি, একবারে কি বলবো, অঝোরে বৃষ্টি হচ্ছিল। আর তারপর যত বেলা বাড়ে তত পরিষ্কার হতে লাগে। এখন বেশ রোদ্দুর দিয়ে দিয়েছে, আর রোদে একটু দেওয়া দরকার, গাছপালাগুলো যেন স্যাঁতসেঁতে হয়ে গেছে। এই দেখো, লুচি হয়েছে, ছোলা, কুমড়ো, পটল, আলুর তরকারি, আর আম আর মিষ্টি। এই হচ্ছে খাবার, আজকের মেনু। চলো খেয়ে নিই। তো এটা তো করেইছিলাম, আর ওদিকে ভাতও হয়েছিল। ভাত করেছিলাম দাদার জন্য, কারণ ও কত আর এই সব করবে। আর এই একটুখানি ডালও ছিল ফ্রিজে, তার সাথে একটুখানি আলু সিদ্ধ, আর এই কুমড়ো আলু পটলের তরকারি, এই দিয়ে ওর ভাতের হয়ে গেছিলো। আর এদিকে আমাদের এদিকে এই কুমড়োর তরকারি, এর মধ্যে এক মুঠো ছোলা দিয়ে দিয়েছিলাম, ছোলা ভিজানো ছিল। রান্নাটা এত টেস্টি হয় না এই ছোলা কুমড়োর তরকারিটা, মানে একটুও মশলা দিই না বন্ধুরা, আপনারাও করবেন। একটুও না, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা একটু তেলের উপর দিয়ে সেটা খড়া খড়া করে ভেজে, আলু পটলটা দিয়ে একটু ভেজে নিতে হয়। আর ভেজে নিয়ে তারপর কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে নুন আর মিষ্টি, যদি একটু ঝাল বেশি কেউ পছন্দ করেন, আমার মাঝে মধ্যে ভালো লাগে ঝালটা, যখন ওই ভাত খাওয়া হয় না, উপোস কাপাস থাকে না, তখন যেন মনে হয় একটু নুন ঝালটাই বেশি ভালো লাগছে। তো একটু ঝাল ঝালও করলে ভালোই লাগে। আবার এটা দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। তো আমি মুড়ি খাইনি, কেননা এটা একবার দুপুরবেলা খেয়েছিলাম, আর সেই রাত্রিবেলায় দুবার মাঝখানে চা খেয়েছি। আর খাওয়া দাওয়া এই হয়েছিল গুরু পূর্ণিমার দিন। তারপরে আর কোনো ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি। বিকেলবেলা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাঁটতে যাওয়া কিন্তু বন্ধ নেই। একদিন ইচ্ছে করে না, আবার একদিন হয়তো যায় না, আবার 2 দিন পর বেরিয়ে যায়। আসল কথা কি বলুন তো, ওই বান্ধবীদের টানে, ওদের সঙ্গে একটু হাসি মজাক, একটু গল্প। তবে কি বন্ধুরা, আমার যাওয়াটা হচ্ছে ওদের সাথে গল্প করতে যাওয়া। আমি তো সারাদিনে অনেক বাড়ি থেকে বের হই, কিন্তু আমার বান্ধবীরা বাড়ি থেকে বেরোতে তো পায় না। ওরা চায় বিকেল মানে বৃষ্টি হলেও বেরোতে ইচ্ছে হয় ওদের, তাই ওরা বেরিয়ে পড়ে, আমিও সাথে বেরিয়ে যাই। ইউটিউবেই একটা গল্প শুনলাম, একজন একজন স্ত্রী, মানে আজ সে খুব অসহায়, তার গল্প শুনলাম। গল্পটা কীরকম, তাদের বিয়ে হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। আর সেই অ্যারেঞ্জ ম্যারেজ করে ভালোই সুখে শান্তিতে সংসার করছিল, একটা ছেলেও হয়েছিল। তো হঠাৎ করে তার ধরা পড়ে কিডনির প্রবলেম। সেখান থেকে অনেক দিন ট্রিটমেন্ট করার পরেও ডাক্তার বলেছিল যে বেশি দিন বাঁচবে না ভালো ট্রিটমেন্ট না করলে।
তো সে হচ্ছে বাংলাদেশের মেয়ে একজন। এখানটায় বসে তোমাদেরকে গল্পটা বলি। খুব ভালো লাগছে আজকে ছাদে বসতে। তো বলেছিল যে তার স্বামী বাঁচবে না। তো যেহেতু সে বাঁচবে না বলেছে, তখন কি করেছে, সেখান থেকে কোনো রকমের ভিসা করে, বাংলাদেশের মানুষ ভেলোর আসবে, তাহলে তাকে তো পাসপোর্ট করাতে হবে। পাসপোর্ট করিয়েছে। পাসপোর্ট করিয়ে সে ভেলোর নিয়ে এসেছে। ভেলোর নিয়ে আসার পরে তাকে ট্রিটমেন্ট করে ডাক্তারবাবু বলেছেন যে যদি মানে ওষুধে থাকেন উনি, তাহলে 10 বছর মতন উনি ওষুধে থাকতে পারবেন, তারপরে কিন্তু কোনো ওষুধে কাজ করবে না। তো সেই রকম একদমই তাই হয়েছে মোটামুটি। আর বছরে 2বার করে আসতে হতো তাকে এখান থেকে ওষুধ নিতে, ট্রিটমেন্ট করাতে, চেক আপ করাতে। তো আসতো। তো তার রোজগারপাতি সবই বন্ধ হয়ে গেছিলো। মানে তার শ্বশুরবাড়ি, মেয়েটার শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম কেউ হেল্প করেনি, কোনো টাকা পয়সা দিয়েও করেনি। এটা অনেকের মেয়ের জীবনে এরকম ঘটেছে, এরকম ঘটনা আছে। তবে এর পরের ঘটনা আরও মারাত্মক। কেউ হেল্প করেনি। তো তার ছিল একটি ছোট বিউটি পার্লার, আর তার বাড়ি ছিল, সে ভাড়া দিয়ে এইভাবে কোনো রকমে। আর মেয়েটির বাপের বাড়ির তরফ থেকে প্রচুর হেল্প পেয়ে, সেটাই তার স্বামীকে, তার নাম কি বললো, তারেক। তো তারেক ফোনে সেভ ছিল তার নামটা তারেক অক্সিজেন বলে। আজ সে দুঃখ করছে, আজ সে খুব কাঁদছে। তার ভিডিওটা দেখলাম, খুব কষ্ট হলো সত্যি। তো হ্যাঁ, বলেনি ওই 6 মাস ছাড়া ছাড়া এসে চেক আপ করে যেত। আর চেক আপ করার পরে নিয়ে গিয়ে তারপরে এই করতে করতে প্রায় 9 বছর প্লাস, 10 বছর রানিং। তখন ডাক্তারবাবু বললেন যে এনাকে যদি কিডনি না দেওয়া হয় তাহলে ইনি আর বেশি দিন নয়। অনেকের সাথে যোগাযোগ করেছে, তার নিজের বোন তার সাথে মিলে গিয়েছে। তা সে বলেছে আমি দিতে পারবো না, তার ফ্যামিলির দিক থেকে বাধা ছিল। নিজের বোন, মায়ের পেটের, সে দেয়নি। তারপরে দেখলো কোনো উপায় নেই। তো তখন সে নিজে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ডাক্তারবাবু বলেন যে তুমি দিতে পারো, তোমারটা চলবে, তুমি সবাইকে দিতে পারো। ও পজিটিভ ব্লাড গ্রুপ ছিল, সেই কারণে ও নাকি সবাইকে দিতে পারবে। তো সেহেতু ওর কিডনি ওকে দিতেও ওর স্বামীকে দিতেও রাজি হয়ে যায়। আজ নিজের খুব খারাপ লাগছে এই কিডনির কথা বলছি। আমার স্বামীও একদিন কিডনির অসুখেই গত হয়েছে, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। বলতে খারাপ, কিছু মনে পড়ে যাচ্ছে আর কি। কিছুটা হলেও মিল আছে আমার জীবনের সাথে, তবে বাকিটা নেই, ওসবগুলো নেই। মানে আমি যখন তাই বারবার ওই মেয়েটি বলছিল যে যারা এই সমস্যার মধ্যে পড়েছে, এই কিডনি রোগ নিয়ে, তারা ভালো করে বুঝবে। তো আমি আর কমেন্ট করতে পারলাম না যে হ্যাঁ, আমি জানি কিডনি প্রবলেম হলে কত খরচ হতে পারে, কত রিস্ক হতে পারে, আর কতটাকে আমার লাইফে আমাকে হেল্প করেছে সে কথা আমি আর বলছি না। আমার সঙ্গে ওর অনেকটাই মিল আছে, এটুকুই বললাম হেল্পের ব্যাপারে। তো যাই হোক, ডাক্তারবাবু বলেন এবং উনি রাজি হয়ে যান। তো সব কিছু ঠিক হয়, ডেট হয়, দিল্লি অ্যাপোলোতে ও ট্রান্সপ্লান্ট করে, কিডনি দেয়। সেই হিসেবে ওকে যখন নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে, তখন ওর স্বামী ওকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিল আর খুব কেঁদেছিল। আর ওই মেয়েটির মাও বারণ করেছিল, যতই হোক বলছে মা তো মায়ের সন্তান, মা কিন্তু চায়নি যে আমি কিডনিটা ওকে দিয়ে দিই। তো যাই হোক, কিন্তু ওর লাভ ম্যারেজ ছিল না, ওর অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তো তা সত্ত্বেও ও এতটাই ওর উপর ডিপেন্ডেন্ট, এতটাই ভালোবাসা জন্মে গিয়েছিল যে ও চেয়েছিল আমার সন্তান যেন বাবা হারা মানে বাবা হারা না হয়, বাবা হারা হয়ে না ঘুরে বেড়ায়, আর আমার মাথার উপর থেকে যেন ছাতাটা না চলে যায়। এরকমভাবে অনেক কথাই সে বলছিল, সবটাই শুনলাম। তারপরে যাই হোক, কিডনি দেওয়া হয়, কিডনি দিয়ে সব কিছু স্টেবল হয়, সে সুস্থ হয়। টাকা পয়সার তো প্রচুর খরচাপাতি হয়ে যায়, তার টাকা পয়সা সে খরচ হয়েও গিয়েছে প্রচুর পরিমাণে। সে খরচ কিন্তু ওই মেয়েটির বাপের বাড়ি থেকে সব খরচ চালিয়েছে। ইভেন তার পরবর্তীকালেও প্রচুর একটা খরচ হয়, সে খরচও সেই বাপের বাড়ির লোকরাই চালিয়েছে। তো সব কিছু ঠিক হয়। এখন মেয়েটি আগে ছিল লো প্রেশার, ব্লাড প্রেশার, এখন তার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। তার শারীরিক টুকটাক সমস্যা দেখা দিয়েছে। আর এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে ওর স্বামী।
ওর স্বামী এখন ওই তার স্ত্রীকে সে দেখতে পাচ্ছে না, সব সময় তাকে অসহ্য, এমনকি তার গায়ে হাত তুলছে, তাকে মারধর করছে কোনো কারণ ছাড়াই। বলছে নিচে পার্লার হয়তো 2 মিনিটের মধ্যে কেন উপরে উঠে এলো না, মেরে দিল। এমন জায়গায় মারছে, বলছে এরকম কানে এরকম জায়গায় মারছে, দেখালো। বলছে এমন মারছে মানে সজোরে, অসহ্য যন্ত্রণা ব্যথা নিয়ে সে আজ কি অবস্থা। সে কাঁদছে আর বলছে আমি কিডনি দিয়ে তাকে বাঁচালাম, নতুন জীবন দিলাম, আর আজ সে কি করছে। হ্যাঁ, ওই সব কিছু একটা ঘটনা ঘটেছিল ডাক্তারের কাছে যখন ও গিয়েছিল, তখন ডাক্তারবাবুকে মেয়েটি বলে, এবং তখন ডাক্তারবাবু বলেছিলেন দেখো তোমাকে জন্ম দিয়েছে এক মা, সে যেমন তোমার মা, তোমার জন্মদাতা, তেমন তোমার স্ত্রীও তোমাকে আর একটা জন্ম দিয়েছে। তুমি এই স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, এই স্ত্রীর সঙ্গে সম্মান দিও এবং তার সঙ্গে ভালো ব্যবহার করো। তো মেয়েটি কি জীবন বলুন, খুব কষ্ট লাগছে। এটা সত্যি, এটাও বাস্তবে হয়। আর এখন সে মারধর করছে, তাকে টর্চার করছে, তাকে সহ্য করতে পারছে না, তার 1 পয়সা ইনকাম নেই, সে বসে বসে ওই বউয়ের পয়সায় খাচ্ছে, বউয়ের ওষুধই এনে দেওয়া ওষুধই সে খাচ্ছে। কিন্তু এখন নাকি শোনা যাচ্ছে সে কোনো মেয়ের প্রতি আসক্ত হয়েছে এবং কোনো পরকীয়াতে সে জড়িয়ে পড়েছে। এই ভিডিওটা দেখে না সত্যি খুব কষ্ট হলো। আর ভাবছি এরকমটা হওয়া কি উচিত না, এরকম হওয়াটা ঠিক? ওই মানে কি বলবো, ওই মানুষটা একবারও ভাবলো না যে যার দয়ায় আমি বেঁচে আছি, যে আমাকে বাঁচিয়ে রেখেছে, যার দয়ায় আমার জীবন ফিরে পেয়েছি, আজ তাকে, তার গায়ে হাত তুলছি, তার পয়সায় খাচ্ছি, তার পয়সায় উঠছি বসছি সব কিছু, আর তাকে এরকমটা করছি। সত্যি খুব খারাপ লাগলো। সে তার আর বলতে দ্বিধা বোধ হয় না যে সে এখন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে সে বলছে তার জীবন কাহিনী সম্পূর্ণটাই সে বলছে। খুব খারাপ লাগছিল শুনতে। কত মহিলাদের এগুলো শোনা যায়, অনেক মহিলাদের, কিন্তু পুরুষের ক্ষেত্রেও আজকে শুনছি। আজ মহিলা পুরুষের কোনো তফাৎ নেই। মানুষ মানে উপকার করলে বা তার পাশে দাঁড়ালে তাকে এইভাবেই মনে হয়, অনেক, সবাইকে বলছি না, অনেক মানুষই এইভাবে বাজে বিহেভ করে, আর যেটা সত্যি মেনে নেওয়া যায় না। আমার লাইফে কেমন হয়েছিল, আমি ওই যে বললাম হেল্পের ব্যাপারটা, আমি কোথাও কোনোভাবে সেভাবে কিছু পাইনি। আমার স্বামীও কিডনির পেশেন্ট হয়ে গেছিলো, অনেক দিন সুগারের রুগী ছিল, তারপরে কিডনি হয়েছিল। যাই হোক, আমার দুর্ভাগ্য, আমি তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। আমিও কিন্তু চেয়েছিলাম আমার দিয়ে আমি ওকে বাঁচিয়ে রাখবো, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। সেই সময়টুকু ওর কাছ থেকে আমি পাইনি, তার আগেই সে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। আর এক দিদি ভিডিও করছে, তার স্বামী বলছে 1 মাস 22 দিন 23 দিন এরকম সে চলে গিয়েছে, সে খুব কাঁদছে, কষ্ট করছে। সত্যি দিদি ভাই, তোমার কথা আমার সেই দিনগুলোতে মানে মনে পড়ছে। আর সেই দিনগুলো তুমি যেমন কেঁদে কেঁদে বলছো, আমিও পাগলের মতন ঘুরে বেরিয়েছি ওকে ভুলে থাকার জন্য। আর নিজেকে কি করে ভুলিয়ে রেখেছি, ভুলতে পারিনি, ভুলিয়ে রেখেছি কি করে জানো তো দিদিভাই? কাজের মধ্যে দিয়ে। সব সময় চেয়েছি কাজ করব, কাজের মধ্যে ব্যস্ত থাকব, এই করে আমি একটু সময় পার করেছি। আজ হয়ে গেল 13 সাল থেকে আজকে 25 সাল, অনেকগুলো দিন পার করেছি। আজ অনেক শক্ত হয়ে গেছি, এখন কষ্টটা হয় অতটা কষ্ট পাই না, অনেকটাই মানে শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারছি। তো তুমিও নিজের মনকে শক্ত করো। সবাই চিরকালের জন্য সব সময় আসে না সবার জীবনে, আর কিছু বলার নেই। আসে কিছু মানুষ বন্ধুর মতন আসে, আবার চলেও যায়, তবে ওই বন্ধু বান্ধব এদেরকে নিয়েই বেঁচে থাকতে হয়। পাগলের মতন ছুটি বান্ধবীদের কাছে, গল্প করি, এই করেই সময় কাটায়। আজকে এটুকুই বললাম, আজ বলতে ইচ্ছে করছিল, তাই এইভাবেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। দেখুন আমার গাছপালাগুলো, দেখুন কি সুন্দর, তাই না? খুব ভালো সময় কাটে এদের সাথে, না আমার বেশ ভালো সময় কাটে।
চলুন, কাপড় জামা তুলে নিয়েছি, নিচে যাই। এই যে টাটা।